দেখুন বন্ধুরা, স্বর্গ কাকে বলে? এই ছাদ বাগানটি যেন আকাশের স্বর্গকে এই মাটির পৃথিবীতে নামিয়ে আনতে পেরেছে। একটি গাছকে ভালোবেসে সাধনার স্তরে নিয়ে গিয়ে যদি সেই গাছটিকে ক্রমাগত করে যাওয়া যায় আর গাছটির জন্য নিজের জীবনের অনেক ভালোবাসা, অনেক পরিশ্রম, অনেক সময় যদি ক্রমাগত ব্যয় করে গাছের সঙ্গে একাত্ম হয়ে ওঠা যায়, তাহলে বোধহয় সেই গাছ, সেই যিনি তাকে পরিচর্যা করছেন, তাকে ক্রমাগত অনেক কিছু ফিরিয়ে দিতে থাকে। এই হলো উদ্ভিদ প্রেমের অসাধারণ এক নিদর্শন। এবং দেখুন, এইভাবে তারা সেই ঋণকে পরিশোধ করে। আমরা এই স্বর্গের মধ্যে আজকে দাঁড়িয়ে রয়েছি, আর আপনারাও এই স্বর্গের স্বাদকে অনুভব করতে থাকুন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমাদের বহুদিনের স্বপ্ন আজকে সার্থক হতে চলেছে এবং 2024-এর এটি হলো প্রথম উপহার। আপনাদের মন প্রাণ খুশিতে ভরে উঠবে এই রকম বুগেনভেলিয়া বা বাগানবিলাসের স্বর্গরাজ্য পরিভ্রমণ করে। আপনারা মানস ভ্রমণ করুন। আমি যে আনন্দটা পাচ্ছি যেন সেই আনন্দটা আপনাদের পৌঁছে দিতে পারি। আর বগনভেলিয়া নিয়ে যাবতীয় প্রশ্ন আমরা ধরার চেষ্টা করব। আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো আপনাদের পরবর্তীকালে কোনো না কোনো কাজে আসবে। বন্ধুরা, আকাশের স্বর্গকে যিনি মাটির পৃথিবীর ছাদ বাগানে ধরে নিতে পারেন, চলুন আমরা ওপর থেকে সেই অপরূপ শোভাকে একটু অনুভব করি। কি অসাধারণ লাগছে দেখুন, শুধু ফুল আর ফুল। আর উনি বলছেন অনেক যেগুলো অসাধারণ ফুল আসার গাছ, সেগুলো এই মুহূর্তে অনেকগুলোতে ফুল আসেনি এবং কিছু গাছ বয়সের ভারে উনি দিয়ে দিয়েছেন। তবুও এখনও যা আছে তা হয়তো অনেকের কাছেই নেই। আমরা কাছ থেকে দেখতে থাকব এবং ধারাবাহিকভাবে জানতে থাকব কিভাবে এই অসম্ভবকে সম্ভব উনি করে চলেছেন। চলুন আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসি। তুলনামূলকভাবে তো বলাই যায় ছোট্ট একটি ছাদ বাগান, কিন্তু এই ছোট্ট ছাদ বাগানটি আজকে সারা বিশ্বের মানুষের নজরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ছাদ বাগানটি অবশ্যই সারা বিশ্বের প্রতিটি কোণায় কেউ না কেউ হয়তো দর্শন করেছেন। নমস্কার বাসুদেবদা। নমস্কার। বহুবার বহুদিন ধরে কথা হচ্ছে যে আসা আর হয় না, তা শেষ পর্যন্ত আসা হলো। আর আমি তো আনন্দে আত্মহারা। বলুন আপনার এবছরের গাছের। হ্যাঁ, নমস্কার সঞ্জীবন বাবু। আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের এবং সমস্ত বাগানবিলাস প্রেমী সমস্ত যে বন্ধু আছেন সকলকে আগাম যে নববর্ষ তার শুভেচ্ছা জানিয়ে আমি বলছি যে আমার বাগানে সঞ্জীবনবাবু অনেকবারই আসবেন করে আসতে পারেননি, এবারে এসেছেন। তো আমার যেটা বৈশিষ্ট্য আর কি, সেটা আমি সাধারণত দেখেছি যে আমার সব গাছগুলোতে ফুল আসে জানুয়ারির শেষে ফুল আসে গরম পড়লে আর কি। কিন্তু এবছর একটু আমি আগে থেকে শুরু করেছিলাম। আপনারা জানেন অনেকেই যে আমি মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো যেই জন্য আমার এক সহকারীকে পেয়েছিলাম বলে আমি একটু আগে শুরু করেছিলাম।
সেই জন্য বেশ কিছু গাছে আমার এই ডিসেম্বরের প্রথম থেকেই ফুল এসছে। তো সেগুলোকে এক জায়গায় করে এই ছাদটাতে রেখেছি, আর আমার যে ওপরের ছাদটাতে সব গাছে ফুল আসেনি। এটা আর কি ব্যাপার, আপনাদেরকে একসাথে উপরের ছাদ আর এই ছাদ দেখাতে পারলাম না। দেখবেন, তবে সেখানে অত ফুল নেই আর কি। এটাই এবছরের বৈশিষ্ট্য। আমরা চাইছি হ্যাঁ, যে আপনার মতো দর্শক বন্ধুরা যাতে ফুল ফোটাতে পারেন, হ্যাঁ, 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 তার জন্য আপনি আমাদের সুযোগ দিন এবং সেই প্রক্রিয়াটা আমাদের জানান যে এইভাবে স্বর্গ হ্যাঁ, হ্যাঁ। কিভাবে সৃষ্টি করা যায়। দেখুন, বোগেনভিলিয়া অনেক বন্ধু করেন এবং সকলের গাছেই ফুল হয়, ফুল কারুর হয় না এমন নয়, কিন্তু তথাপি আমাকে অনেকে ভালোবাসেন আমার ফুল দেখে, আমার গাছ দেখে। সেটা দুটো বৈশিষ্ট্য আছে। দুটো বৈশিষ্ট্য হচ্ছে যে আমার গাছের শেপগুলো আমি প্রথম থেকে করবার চেষ্টা করি, প্রথম থেকেই। একেবারে ছোট্ট গাছ, ছোট্ট চারা গাছটি ছোট চারা হলেই ভালো হয়, ছোট চারা থেকে তাকে শেপ দেওয়ার চেষ্টা করি। এই শেপ দিতে গেলে আমার প্রথম বছরে 60% কাজ কমপ্লিট হয় এবং সেরকমই মানে ওতে লেগে থাকতে হয়, নিরীক্ষণটা। তো এটাই হচ্ছে আসল। আর দ্বিতীয় বছরে নেক্সট 20%, আর তৃতীয় বছরে আর 20%। এই করে 3 বছরে কিন্তু একটা গাছের সুন্দর সম্পূর্ণ একটা শেপ তৈরি হয়। এটার জন্য করতে হয় ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে একসাথে ফুল আসে, এটা হচ্ছে হার্ড প্রুনিংয়ের উপর ডিপেন্ড করে। যতই আমরা সফট প্রুনিং করি না কেন, পিঞ্চিং করি না কেন, এগুলো হচ্ছে সেফ রক্ষার জন্য। বা একবার ফুল হয়ে গেল, সফট প্রুন করলাম, একটু খাবার দিলাম, আবার ফুল হবে। কিন্তু এই রকম ঝেঁপে ফুল যেটা সিজনে আমরা পাই আর কি, সেটা করতে গেলে হার্ড প্রুন লাগবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর যে কতগুলো ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ আর কি, সেটা একটা হচ্ছে মাটি তৈরি, মানে গাছের খাবার। আপনারা জানেন আমি ওই সব সময় খাবার দিতে পারি না, মাসে মাসে ইত্যাদি আমার পক্ষে সম্ভব নয়। তো সেজন্য আমি যেটা করি যে আমার ওই মাটিটাই হচ্ছে একেবারে মানে জৈব খাবার সমৃদ্ধ এনরিচড মাটি, এবং ওই মাটিতেই আমি সমস্ত গাছ রিপোর্ট করি আর নতুন চারাও লাগাই। এবং এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য মাটি তৈরিটা। আর মাটি তৈরিটা নিয়ে আমি অনেকবার বলেছি যে এখানে 55% মাটি থাকবে, 15% 15% থাকবে বালি। এটা মাস্ট, কারণ বোগেনভিলিয়া ওয়েল ড্রেনেজড মাটি না হলে বর্ষাকালে বা ছোট চারার ক্ষেত্রে খুব সমস্যা। কারণ এর শেকড়ে সংক্রমণটা আগে হয়, যখন আমাদের গাছে পাতা একটু হলুদ হলো কি ঢলে পড়লো, শুকিয়ে গেল, সেটার আগে ওর সংক্রমণ গোড়াতেই হয়ে গেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো কিছু এর করাই যায় না ট্রিটমেন্ট। সেজন্য ওয়েল ড্রেনেজড মাটি হতে হবে, এবং সেজন্যই যত ভালো দোআঁশ মাটি হোক না কেন মিনিমাম 15% বালি দিতে হবে, এবং পরিবেশগত এঁটেল মাটি হলে হয়তো সেটা আরও 5% বেশি দিতে হবে। আর আমি একটু বেশি ব্যবহার করতাম, এখন অ্যাভেলেবেল নয়, সেটা হচ্ছে পচানো গোবর সার। যদি 2 বছরের পচানো গোবর সার হয়, জমে যাবে, যেটা একদম কেটে কোদাল দিয়ে কেটে গুঁড়ো করতে হয়, সেরকম যদি গোবর সার হয় ভালো, নাহলে ভার্মি কম্পোস্টই বেটার। তবে এখন তো ভার্মি কম্পোস্ট খুব ভালো পাওয়া খুব কঠিন ব্যাপার, তো সেটাই একটা ব্যাপার। ভার্মি কম্পোস্ট এটা 15%, 15, স্বাভাবিকভাবে 85% হয়ে গেল। রেস্ট যে 15% সেটা কিন্তু খুব কস্টলি, অনেক খরচ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। কারণ আমি পুরোপুরি এই জৈব খাবারের উপরই ডিপেন্ড করি। আর এই জৈব খাবার এত বেশি পরিমাণে দিয়ে গাছের গোড়ায় কেবলমাত্র সেটাকে আমাকে যেভাবে হোক পচিয়ে নিতে হবে, মাটির সাথে, বালির সাথে, ভার্মি কম্পোস্টের সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। এই 15%-এর রেশিওটা এইরকমই করি জেনারেলি আমি, যে ওই হাড়ের গুঁড়ো দুটো হয়, একটা ময়দার মতো যেটাকে স্টেরিলাইজড বোনডাস্ট বলে, আর বড় যেটা দানা, দুটোই দিই আমি। 3% আর 1% এ করে 4%, আর 4% শিংকুচি দিই। শিংকুচিটা বড্ড বেশি লাগে এতে। আর রেস্ট হচ্ছে ব্লাড মিল, লেদার মিল, এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমার এখানে পাওয়া যায়, আমি তাই করি। অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল হয় সেগুলো অনেক কস্টলি, সেখানে পরিমাণটা কম দিতে হবে, এবং সেটা গাছ লাগানোর সময় মাটির সাথে দিলেই হবে, কারণ ওগুলো প্রসেসড একেবারে। এটাও গেল। এর সাথে আমি খানিকটা নিম খৈল ব্যবহার করি, মাটিতে সরিষার খৈল ওই ডিকম্পোস্ট করার সময় ইউজ করি, পরে আমি
পচিয়ে দিই ছোটো চারাই ছাড়া, অন্য সময় আমি সরিষার খৈলটা অ্যাভয়েড করি, কারণ এটা থেকে আমি দেখেছি গোড়ায় ফাঙ্গাসের একটু চান্স দেখেছি সরিষার খৈলে। আর বাদাম খৈল আমি অ্যাভয়েড করি, এটা থেকে পিঁপড়ে হয়। হ্যাঁ, ডিকম্পোস্টের সময় দিয়ে যদি ঠিক মতো ডিকম্পোস্ট করে নেওয়া যায়, 20 দিন 22 দিন যদি পচিয়ে নেওয়া যায় তাহলে ঠিক আছে। এইভাবে আমি মাটিটা তৈরি করি আর কি, এই এতগুলো জিনিস থাকে, হ্যাঁ, দিয়ে ওই মাটিটা তৈরি করি। অতএব মাটি তৈরি একটা ব্যাপার, শেপ একটা ব্যাপার, প্রুন একটা ব্যাপার, আর বাকিটা ওই ঈশ্বর প্রকৃতি যাই বলুন তার উপর নির্ভর। আচ্ছা, এই খুর সিংকুচি যেটা বললেন, ওটা একটা ছিলকা পাওয়া যায় আর একটা দানা পাওয়া যায়, কোনটা আপনি ইউজ করেন? না, সিংকুচি যেটা আমার এখানে ওই 20 কেজির ব্যাগ নেয়, হ্যাঁ, তো সেটা ডাস্টই ভালো, তাতে হয়ে যায় আর কি। এই ছিলকা আমি খুব বেশি ইউজ করি না, আমি যেটা করি না। এখন অনেকে করতে পারেন, কিন্তু ডিকম্পোস্ট করে নিতে হবে। এই গোটা গোটা পড়ে থাকলে লাভ কিছু নেই। কতদিন ওটা ডিকম্পোস্টে? এটা জলের সাথে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলেই, ওটাকে একটা ছায়া জায়গায় ত্রিপল চাপা দিয়ে রেখে দিলে মিনিমাম মানে 4 দিন পরে ওই ত্রিপলটা খুললে একটা গরম টেম্পারেচার বেরোবে আর দুর্গন্ধ বেরোবে। ওটাকে নাড়তে হবে, ওর ওই গন্ধটাকে বের করে দিতে হবে। এবং যদি সেটা দেখা যায় যে খুব শুকনো হয়ে গেছে, তাহলে জল মেশাতে হবে, নাহলে না। হ্যাঁ, আবার ওইটাকে চাপা দিতে হবে, প্রয়োজনে জল মিশিয়ে আবার 4-5 দিন পরে নাড়তে হবে। এবং দ্বিতীয়বারে দেখবেন গন্ধ অনেক কমে গেছে, টেম্পারেচার অনেক কমে গেছে। এবং 20 থেকে 22 দিন এটা টেম্পারেচারের উপর নির্ভর করে। শীতকালে হলে 22 দিন, গরমকালে হলে 20 দিনই এনাফ, তখনকে রেডি হয়ে যাবে। ওই মাটি একদম ছোট চারাও আপনি লাগাতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই চলুন বন্ধুরা, আমরা বাসুদেব বাবুর কাছ থেকে গাছগুলোর নামগুলো জানার চেষ্টা করি। হ্যাঁ, গাছে তো এই মুহূর্তে এই গাছগুলিতে ভালো ফুল এসছে। এটি তো আপনারা জানেন, খুব ভালো ব্লুমার এই ভ্যারাইটি। যারা নিউ কামার, আপনার বাগানে অবশ্যই এটি রাখবেন। এটাকে বলে ইম্পেরিয়াল থাই ডিলাইট। হ্যাঁ, এটা খুব ভালো ভ্যারাইটি, একবার ফুল শেষ হয়ে আবার ফুল হয়। এগুলো রাখা উচিত, মানে যারা সদ্য শুরু করছেন এরকম আর কি। 10টা যদি কেউ বোগেনভিলিয়া করেন, তার মধ্যে যেন এটা অবশ্যই থাকে। এটাকে ইম্পেরিয়াল থাই ডিলাইট বলে। বাসুদেবদা, হ্যাঁ, এই যে বোগেনভিলিয়ার এমনি যে বোগেনভিলিয়ার যে মূলত ক্লাইম্বার, তো সেই গাছকে এরকম টবের মধ্যে একটা বনসাই শেপে করে রাখা, এটা কি নির্দিষ্ট কিছু পরিকল্পনা করে করতে হয়, নাকি অটোমেটিক টবে লাগালেই ও বনসাই হয়ে যায়? না, এটা প্রথমের দিকে যে ভ্যারাইটিগুলো ছিল, এগুলো আমরা বাগানে টাগানে বা বাড়ির গেটে টেটে সকলের দেখতে পেয়েছি। পার্থ, থিমা, এই ধরনের যে ভ্যারাইটিগুলো, এগুলো ক্লাইম্বিং ভ্যারাইটি। এগুলো 2তলা 3তলা গাছে উঠে যায়। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া গোল্ড, এগুলো উঠে যায়। কিন্তু পরবর্তীকালে যখন এগুলোকেই বনসাই আকারে টবে চাষ করা শুরু হয়েছে, সেটার একটা পদ্ধতি আছে, টেকনিক আছে। হ্যাঁ, এইভাবে ওয়েল ড্রেনেজড মাটি করে, তার কিছুদিন ছাড়া রিপোর্ট করে, তারপরে প্রুনিং করে, তাকে বড় হতে না দিয়ে তার ফুল নেওয়া, এই যে টেকনিকটা, এটাই মানে বোগেনভিলিয়ার বনসাই বলা হয়। আর বনসাই আলাদা তার চিন্তাভাবনা, সেখানে গাছের মানে দেহসৌষ্ঠবটাই বড়, সেখানে ফুল টুল অত বড় নয়। আর ফুল হলে তো খুবই সোনায় সোহাগা। তো এটা এই ব্যাপার। আর এখন যে নিউ ভ্যারাইটি তৈরি হচ্ছে, এগুলোর ক্লাইম্বিং হবে কিনা বলতে পারবো না, তবে এই বনসাইয়ের উপযোগী করে নিউ ভ্যারাইটি হচ্ছে। আমাদের অমিতাভবাবু এখন তো নতুন ভ্যারাইটি করছেন, তার প্রুনিংও করবার দরকার নেই। হ্যাঁ, ছোট্ট গাছে ফুল বারবার হবে। এই নিত্য নতুনের আবিষ্কার চলছে, প্রতিনিয়ত চলছে। তা আমরা এবারে একটু হাঁপিয়ে গেছি, এই আর কি বলা যেতে পারে। এটা হচ্ছে কি বলবো, এই ভ্যারাইটির নাম হচ্ছে সামার পিঙ্ক বলে জানি, তবে কেউ বলছেন ডায়মন্ড পিঙ্ক, এরকম সামার পিঙ্ক বলেই আমি জানি। আমি কিনেছিলাম সেরকমভাবেই। পাতার মধ্যে একটা হলুদের ছিট। হ্যাঁ, এরকম। এ তো আমাদের ট্যাংলং অরেঞ্জ যেটাকে বলে, এটা 2টি গাছ ফুল শেষের পথে এটা। আর এটি আমাদের হচ্ছে চিলি ইয়েলো। হ্যাঁ, চিলি ইয়েলো। এদের একটু শীতে এদের একটু আপত্তি আর কি, এদের টেম্পারেচার চাই, ভালো ওয়েদার চাই। আর এই 2টি কয়াতা, এ গাছে সবসময়ই ফুল, আর এদের একটু ক্লোরোসিস প্রবলেম হয়। ইন্ডিয়ান কয়াতা
খুব ভালো ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, যারা প্রথম 10টা গাছ নিয়ে শুরু করবেন তাদের জন্য 10টার মধ্যে একটা থাকে, এটা খুব ভালো ভ্যারাইটি। এটা বৃষ্টিতে খোলা আকাশের নিচে হয়? হ্যাঁ, হয় হয়। একটু প্রথম বছরটা সব বোগেনভিলিয়াকেই একটু কেয়ার নিতে হয়। আচ্ছা। প্রথম বছরটা কেয়ার নিতেই হবে, পরবর্তীকালে আর এই সমস্যাটা এই সমস্যা থাকে না এরকম। আচ্ছা, আমরা তো জানি বোগেনভিলিয়ার প্রচুর ভ্যারাইটি, মানে হয়তো সঠিকভাবে গুণে শেষ করা যাবে না, ঠিকই। কিন্তু আপনার জীবনে যে বোগেনভিলিয়ার পরিচর্যা এবং তার সাথে যুক্ত থাকা, মোটামুটি কতগুলো ভ্যারাইটি নিয়ে আপনি কাজ করেছেন? ভ্যারাইটি এই মুহূর্তে আমার একটু কমে গেছে, আমি আর পেরে উঠছি না বলে কিছু গাছ কমিয়ে ফেলেছি। আপনারা লক্ষ্য করেছেন বড় কিছু গাছ আমার কমে গেছে, তবু প্রায় 117টা ভ্যারাইটি আছে। গাছ কিন্তু 170-এর বেশি এখনো আছে। 170 এখনো? হ্যাঁ, 196 ছিল, কিছু কমিয়েছি কিছু বেড়েছে, এরকম করেই আছে আর কি। ওইটা রেড, এটা হাওয়াইয়ান হোয়াইট, এটাও খুব ভালো ভ্যারাইটি, অসাধারণ, খুব ভালো ভ্যারাইটি। আর এটি আমার কাছে একটা ভালো সংগ্রহ। এই মুহূর্তে ফুলটার ভালো নেই, এটা সাদার ব্যাপারে একটুখানি বলে নি। হ্যাঁ, ওই যে আপনি যে এই সাদা ভ্যারাইটির কথা বলছেন, হ্যাঁ, অনেক মানুষ সাদা ফুল খুব পছন্দ করেন। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি আমাদের কিছু সাদা বোগেনভিলিয়ার নাম বলুন, যাতে মানুষ এক কথাতে সেগুলো সংগ্রহ করতে পারেন, যেগুলো ভালো ফুল হয়। সাদা 1 নম্বরে শুভ্রা, বারবার ফুল হয়, মানে এই যে শুভ্রা ফুটে আছে, এই যে শুভ্রা, আচ্ছা, এটি 1 নম্বর। এটা অনেক পুরাতন ভ্যারাইটি, কিন্তু এখনো 1 নম্বরেই আছে। না, এটা 1 নম্বরে, এটা 1 নম্বরে, কারণ এটা বারবার ফুল হয় যুক্ত। এর ফুলের একটা আলাদা একটা সবুজাভ একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এবং ফুলটা অনেক দিন স্টে করে, অনেক দিন থাকে। কিছু ফুল আছে যেমন ফোটার 15 দিন 20 দিন পরে এবার একটু হয়ে যায়, ডিসকালার হয়, শুকনো হয়ে যায়। আর সেকেন্ড সাদা হচ্ছে এটা হোয়াইট বল, হোয়াইট বল। হ্যাঁ, এই জন্যই যে ফুল হয় একসাথে ঝেঁকে, আরেকটা এর হলুদাভ, আবিরের মতো এই বর্ডারগুলোতে আভা আছে, দেখবেন। ওটার সাথে এটার পার্থক্য, ওটা একটু সবুজাভ আর এটা হালকা সবুজাভ, কিন্তু এর বর্ডার আছে ওই আবিরের মতো একটা কালার, লিপস্টিকের মতো আর কি একটা আছে। এইটা হচ্ছে হোয়াইট বল। আর 3 নম্বর হচ্ছে এটা এই হাওয়াইয়ান হোয়াইট, এটা একটা ভালো সাদা ভ্যারাইটি, নো ডাউট। আর গুরুদেব দুটো ভ্যারাইটি আছে, গ্ল্যাবরা হোয়াইট অ্যান্ড ইভা হোয়াইট, এগুলো খুব ভালো ভ্যারাইটি। এবং এগুলো কি বলবো, অনেকেই বলেন যে থাই ভ্যারাইটি, মানে এগুলো সোজা ওঠে কম, নিজে ঝাঁকড়া হয়ে যায়, এই জন্য অনেকেই বলেন যে এগুলো নাকি থাই ভ্যারাইটি আর কি। কিন্তু থাই ভ্যারাইটি বলে কিছু নেই। প্রথমের দিকে এরকমই সব জানতাম, শুনতাম, কিন্তু পরে পরে যখন এগুলো নিয়ে একটু বেশি চর্চা করেছি, শিখেছি সব, তখন দেখেছি না, ওই থাই ভ্যারাইটি বলে কিছু নেই। যেমন ইম্পেরিয়াল থাই ডিলাইট, এগুলোর নাম, হ্যাঁ, নামের পেছনে অনেক ইতিহাস আছে, অনেকের অবদান আছে, সেটা ঠিক। হ্যাঁ, মানে প্রকৃতপক্ষে থাই ভ্যারাইটি বলে কোনো শব্দ নেই। না, বোগেনভিলিয়াতে সেরকম এখনো কিছু নেই। ফলে যেরকম খুব আছে সেরকমটা নেই। এটা একটা খুব ভ্যারাইটি। এখন এর ফুলটা ডিসকালার হয়ে গেছে, অনেক দিন ধরে ফুটে আছে, দিল্লিমা ইয়েলো। আমি এটা কিনেছিলাম নাগাল্যান্ড থেকে, ডিমাপুর থেকে। তো এটার ওনারা নাম দিয়েছিলেন ভেরিগেটেড ইয়েলো। এর পাতার এটা একটু সবুজ, বেশি ডিপ সবুজ, বর্ডারগুলো একটু হলুদ হলুদ এরকম। আর ফুলটা খুব গ্লেজি, এই যেমন একটা ফুল এখনও আছে, একটু খুব গ্লেজি ডিপ কালার হয়। ফলে এই সবুজ হলুদ আর এই বর্ডারের এই হলুদাভ মিলিয়ে একটা সুন্দর কন্ট্রাস্টের দারুণ কালার আসে। এটা কিছু ফুলে দেখছি এরকম লাল রঙের ইয়েও এসছে। হ্যাঁ, এগুলো খুব বলা মুশকিল, খুব বলা মুশকিল। এটি সুইট হার্ট। হ্যাঁ, খুব সুন্দর শেপ হয়েছে, খুব সুন্দর শেপ হয়েছে। এই শেপটার ব্যাপারে আপনার সাথে ভালোভাবে কথা বলার দরকার, কারণ আপনার প্রত্যেকটা গাছ দেখছি চারিদিক থেকে ডালগুলোকে বাঁধা রয়েছে। অনেকেই বলেন যে আপনার গাছ ভালো, আমি মনে করি এ কারণেই ভালো, অন্য আর কি কারণ আছে আমার জানা নেই, এটাই ভালো। যদি কিছু ভালো আপনাদের লেগে থাকে তাহলে সেটার কারণ এটাই যে গাছটার ভালো শেপ, এবং ভালো শেপের জন্য একসঙ্গে অনেকগুলো ফুলকে দেখতে পাচ্ছি বলে ভালো লাগছে। এই যেমন এখানে একটা এই ফুলটা আমরা, এটা একেবারে কমন ভ্যারাইটি,
এটাকে বলে পার্পল কিং বা এরকম আর কি। একেবারে কমন ভ্যারাইটি, আপনি 50 টাকা 80 টাকায় পেয়ে যাবেন, কিন্তু গাছটা এখনো সব ফোটেনি, কিন্তু চারিদিক থেকে ডালগুলো এটাই এর বৈশিষ্ট্য। ডালগুলোকে টেনে টেনে তৈরি করে। হ্যাঁ, একদম একদম। আপনি রোদের দিকে রাখুন, 3টে ডাল একদিকে বেরোবে, কিন্তু সেটাকে আমাকে ঘুরিয়ে 3 দিকে করতে হবে। ও, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সরান। সেটা একসঙ্গে হবে না, এটা বাঁধতে হবে লাঠি দিয়ে। কিছুদিন পরে, 1 মাস বা 1.5 মাস পরে দেখবেন ওই লাঠিটা খুলে দেখবেন কিছুটা মেকেছে, কিছুটা হয়নি, আবার বাঁধতে হবে। এই করতে হবে ছোট গাছকে, এটাই করতে হবে প্রথম বছর, এটাই করতে হবে। এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বর, হ্যাঁ, এ খতরনাক ভ্যারাইটি, নিউ কামারদের অ্যাভয়েড করাই ভালো। খতরনাক কেন বলছেন? ওই প্রথম বছর খুব সাবধানে একে করতে হয়। এখন এখানে যে সমস্ত চারাটারা হচ্ছে আর কি এই ওয়েদারে, সেগুলো অনেকটা সহনশীল হয়ে উঠছে, কিন্তু প্রথমের দিকে যখন আমরা বাইরে থেকে আনি এইসব চারা, একদম মানে হিমশিম খেতে হয়েছে আর কি। বেশি রোদ সইবে না, আবার তো নয়, বর্ষা তো নয়ই একেবারে। একটা বর্ষা হলো ব্যাস, ঠিক আছে, তারপরেই তুলে নিতে হবে। গোড়ায় বোধহয় আপনি কিছু ফাঙ্গিসাইডের জন্য লাগিয়ে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বৌদ্ধ পেস্ট লাগিয়েছি। বৌদ্ধ মিক্সচার? হ্যাঁ, বৌদ্ধ নিজেই বানিয়ে নেন? হ্যাঁ, এটা খুব সহজ বানানো। এটা একটু আপনি আমাদের বলে দিন, কারণ এটা অনেক পুরাতন পদ্ধতি। হ্যাঁ, এটা কিছুই না, যতটা পরিমাণ আপনার লাগবে ঠিক ততটাই বানাবেন, কারণ বানিয়ে ফেলে রাখা যাবে না। এবারে সমপরিমাণ চুন, পলিচুন যেটা, আর সমপরিমাণ তুঁতে ডাস্ট, নাহলে গুলবে না। আর যদি তুঁতে কিনে আনেন তাহলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দুটো আলাদা আলাদা পাত্র, আমি একটু বড় কাপগুলোতে, কফি খাওয়ার কাপগুলোতেই ফেলি। হ্যাঁ, এবার পরের দিন কী করতে হবে, আরেকটা পাত্রতে চুনটা আগে নিয়ে নিতে হবে, কারণ ওটা বেড়ে যাবে। হ্যাঁ, সেটাতে চুনটা আগে ঢেলে নিয়ে চুনের উপরে ওই তুঁতে জলটা ধীরে ধীরে ঢালতে হবে, আর কাঠি দিয়ে ঘোরাতে হবে। দেখবেন সঙ্গে সঙ্গে একটা টেম্পারেচার বেরোবে এবং একটা নতুন মিশ্রণ তৈরি হয়ে যাবে। সেটাকে যেভাবে হোক গাছের গোড়ায় লাগিয়ে দিন। হ্যাঁ, চুন আর তুঁতে দুটোই হচ্ছে একসঙ্গে মিলেমিশে, ওইটার নামই হচ্ছে বৌদ্ধ পেস্ট। একটু মোটা হলে পেস্ট, আর একটু পাতলা হলে মিক্সচার। কেউ স্প্রেও করেন আরো পাতলা করে। এটা অসাধারণ ফাঙ্গিসাইড, অসাধারণ ফাঙ্গিসাইড। সমস্ত ফল গাছের গোড়ায় দেখবেন হ্যাঁ এগুলো দেওয়া থাকে। মানে আমি তুঁতেটাকে একটা পাত্রের মধ্যে ভেজাবো সমপরিমাণ, আবার চুন ওই পরিমাণ একটা পাত্রে ভেজাবো। হ্যাঁ, পরের দিন সকালে চুনের ওপরে আস্তে আস্তে ওই তুঁতের জলটা ঢালতে আর নাড়াতে থাকবো। বৌদ্ধ মিক্সচার তৈরি হয়। বৌদ্ধ মিক্সচার তৈরি হয়। এটা অসাধারণ ফাঙ্গিসাইড। একটু মিনিট, আধ ঘন্টা পরে লাগাবেন, কারণ একটা টেম্পারেচার থাকবে। ওই অবস্থায় গাছে, খুব ছোট গাছে লাগানো যাবে না, বড় গাছ হলে ঠিক আছে। এই আধুনিক ফাঙ্গিসাইড গুলো আসবার অনেক আগে এইগুলোই ব্যবহার, এগুলোই প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে চলে আসছে। আপনি এখনো এটার রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমার ম্যাক্সিমাম গাছে দেওয়া আছে। ম্যাক্সিমাম গাছে গোড়াগুলোতে পেস্টটা লাগিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, যাতে রুট মানে কখনো এই যখন আমি প্রুন করলাম, হার্ড প্রুন করলাম, গাছে খাওয়ার দিলাম, দেওয়ার পরে একবার লাগিয়ে দিলাম। ও, যেখানে যেখানে হার্ড প্রুন ওখানে লাগিয়ে দেন? না, এই তো গোড়াতেই লাগাবেন, শুধু গোড়া। খাওয়ারটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম। এবারে ওটা একটু আধটু ধুয়ে গোড়ায় শেকড়েও গেল এবং এটা উপকার হলো। আর আপনার যে সয়েল মিক্সচার দেখছি একদম মানে হালকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মূল একটা ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে জৈব সার বেশি থাকার জন্য এটা হয়। এই ফুলটা কি? এটা ভিরা পার্পল। হ্যাঁ, ভিরা পার্পল। ফুলটা মানে কমে গেছে, সব ডালগুলো একটু ডাইব্যাক হয়ে গেছে। ভিরা পার্পেলের ওই গোড়ায় মাঝে মাঝে পচন ধরে? হ্যাঁ হ্যাঁ, ভিরাতে ধরে, আবার অনেকের শিকড় ধরে, শিকড় হয়ে যায় গায়ে, এরকম হয়। এগুলো থেকে বাঁচার কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? মানে কিছু ভ্যারাইটিতে এগুলো বেশি দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, কিছু ভ্যারাইটিতে এগুলো হয়। হ্যাঁ, তো ওই রকমই নজর রাখতে হয় আর কি। আর এটা মিস হল্যান্ড। এই মিস হল্যান্ড আর নিচে স্প্ল্যাশ, এই দুটো কাছাকাছি। এইটা আমার এক বন্ধু রূপবাবু বলে গিফট করেছেন। আর এটা স্প্ল্যাশ, এখানেরই ভ্যারাইটি। এটা অনেক বড় শেপের হয়ে গেছে, খুব সুন্দর ফুল ছিল, ভারী সুন্দর ছিল। হ্যাঁ, আমার গ্রুপে আমি পোস্ট করেছিলাম, কিন্তু এখন তো ফুল শেষে। মানে হল্যান্ডের যে ফুলটা, তার মধ্যে সাদার অংশটা অনেক বেশি, এই মুহূর্তে বেশি। সাদা হলেও কি হবে, একটা অন্য সাদা, অন্য রকমের ক্রিম টাইপের একটা সাদা, ক্রিম টাইপ। হ্যাঁ,
এবং এটা গরমে আবার দুটোরই কালার চেঞ্জ হবে, দুটোরই চেঞ্জ। হ্যাঁ, ওটা আরো সুন্দরী হয়ে উঠবে, আরো সুন্দরী হয়ে থেকে, হ্যাঁ, এর থেকে ওটা সব থেকে অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তাহলে স্প্লাশেরও একটা আলাদা সৌন্দর্য আছে। নিঃসন্দেহে প্রতিটি ফুল আমার কাছে সকলেই প্রিয়। যদি একসাথে সব ফুল ফোটে না, আপনিও বলবেন এটাই আপনার খুব সুন্দর গাছ। বাসুদেব দা, হ্যাঁ, এই যে শুভ্রা, হ্যাঁ, তাহলে আপনি কি যারা প্রথম দিকের গাছ করবেন হ্যাঁ, তাদের অবশ্যই শুভ্রাকে সংগ্রহ করতে বলবেন? অবশ্যই, খুব সুন্দর ভ্যারাইটি এটি। এর বৈশিষ্ট্যটাই হচ্ছে যে একবার ফুল শেষ হয়ে মানে শুকনো হতে না হতেই আবার কুঁড়ি এসে যায়। শুধু যেটা করতে হয়, খুব হালকা সফট প্রুন একটু করতে পারলে ভালো শেপটা থাকে, কখনো কোনোটা একটু এগিয়ে যায়, আর গোড়ায় খাওয়ারটা যদি একটু দিয়ে দিতে পারেন, ব্যাস আর দেখবার নাই, এইভাবেই গাছে ভর্তি ফুল হবে। হ্যাঁ, এটা একটা খুব সবুজাভ, খুব পবিত্র এই ফুলটার একটা ভাব আর কি। কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর খুব মন ভরিয়ে দেয় আর কি শুভ্রা। নামটাও ভালো এবং অনেক পুরনো ভ্যারাইটি, কিন্তু আজও চলছে, বাদ যায়নি এরকম। আপনি যে মাটির মিশ্রণটা বললেন, ওটা কি ছোট চারাতেও একই মিশ্রণ থাকবে? ওইভাবে ডিকম্পোস্ট মাটি যদি হয় কোনো সমস্যা নেই, কোনো মানে আমি যে ছোট চারা আনলাম, এনে কিছুদিন রাখলাম, আমার ওয়েদারে সেট হলো, হ্যাঁ, তার সেট হওয়ার পরে তারপরে আমি আমার যে তৈরি মাটি তাতে আমি রিপোর্ট করি, এবং খুব ছোট্ট নেক্সট হায়ার টব আর কি, মানে যে পটে ছিল তার থেকে একটু বেশি, ছোটোবেলায় বেশি মানে বড় টবে দেওয়া যাবে না, খুব ছোট, যেটা 4 ইঞ্চিতে ছিল সেটাকে খুব বেশি হলে 5 ইঞ্চিতে দিতে হবে, 6 ইঞ্চিতে দেওয়া যাবে না। ওটা যখন রুট বল কমপ্লিট হবে তখন আপনাকে 6 বা 7-এ দিতে পারবেন, এইরকম, এটাই আমার বৈশিষ্ট্য। এবং আপনার এখানে এত বড় বড় ভলিউমের গাছ, টবগুলো কিন্তু খুব বেশি বড় নয় না, বড় যেগুলো ছিল কমিয়ে দিয়েছে, মানে যে অতিরিক্ত এই যে এত বড় একটা গাছ, কিন্তু টব দেখা যাচ্ছে 8 ইঞ্চি, ওতেই এনাফ। তাহলে মানে কি হবে, এটা রিপোর্ট করতে হবে, বছরে একবার রিপোর্ট করতে হবে, তাহলেই ঠিক আছে, এই টবেই এনাফ। আচ্ছা, এইরকম এই যেগুলো আর বনসাইয়ের গাছ যেগুলো হয়, তারপর তো দেখেছেন কত সামান্য, হ্যাঁ, এগুলোতে ফুল দেয়, এদেরকে একটু বেশি খেতে দিতে হয়, এই জন্য একটু মাটিটা বেশি রাখতে হয়, আর বড় চেহারা মানে জল বেশি লাগবে, অতএব মাটিটা বেশি রাখতে হয়, এটাই কারণ, এটাই পার্পল স্টার। এটা পার্পল স্টার। আচ্ছা, বোগেনভেলিয়ার যে চারা সংগ্রহের কি কোনো নির্দিষ্ট সময়ে সংগ্রহ করাটা ভালো, নাকি যে কোনো সময় সংগ্রহ করা যায়? না, যদি খুব ছোট চারা হয় তাহলে আফটার ফেব্রুয়ারি সংগ্রহ করা ভালো, এই শীতকালটা না সংগ্রহ করা ভালো। এই সময় খুব ছোট চারার গ্রোথটা কমে যায়, শেকড়ের বৃদ্ধি কমে যায়, অনেক চারা মরে যায়, হ্যাঁ, বর্ষাকালে আর এই শীতকালে খুব ছোট চারাদের বিপদ বেশি। এই জন্য আফটার ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি থেকে 15 তারিখ থেকে চারা সংগ্রহ করাটা বেটার, সেই সমস্ত চারা আর মরবে না আর কি, এটাই। আমরা শক্তপোক্ত একটা চারা ফুল সমেত যখন কিনে আনি নার্সারি থেকে, তা সেই ফেব্রুয়ারির পরেই যদি আমরা কিনি, তো সেই মুহূর্তে এনে কিছুদিন আমাকে বাড়িতে রেখে দিতে হয়। হ্যাঁ, মিনিমাম 15 দিন। কেন রাখতে হয়? আমার ওয়েদারে আগে তাকে শ্যুট করাতে হয়, এটাই। ওকে আগে আমার পরিবেশে মানাতো, তারপর রিপোর্ট যে সব ক্ষেত্রে করতে হয় তা কিন্তু নয়। হ্যাঁ, যেমন আপনার মাধ্যমে আমি শ্রদ্ধেয় মাস্টারমশাই যে আমাদের বাসুদেব চক্রবর্তীবাবু, তার কাছ থেকে আমি একটি গিফট পেয়েছি আজকে। ধরুন, এটার নাম হচ্ছে অ্যাপল গ্রিন। এই যে ছোট চারাটি, এটি কিন্তু রিপোর্ট করা যাবে না। এটাকে কি করব, আমি একটা 4 ইঞ্চি মাটি আমি বেশি ইউজ করি, যাতে অমনি বাড়তি যে সমস্ত আমার এই গাছের ফেলে দেওয়া মাটি, সেই মাটির এতে এই এতটা ভরিয়ে দেবো, সেখান থেকে ময়েশ্চার পাবে। এবং ফেব্রুয়ারির পর, এখন ধরুন জানুয়ারি কালকে শুরু হবে, হ্যাঁ, তো সুতরাং ফেব্রুয়ারি 15 তারিখের পর দেখা যাবে এর এখান থেকে শেকড় ফেকড় বেরিয়েছে, এর মাটি, এই যেটুকু মাটি এটুকু রুটবল হয়ে গেছে, তখন আমি এটাকে রিপোর্ট করব। এখন ওই একটু ময়েশ্চার পাবে, একটা অন্য টবে আমি বসিয়ে রেখে দেবো, প্লাস্টিক প্যাকেট সমেতই বসিয়ে দেবে। এই প্লাস্টিক প্যাকেট সমেতই বসিয়ে দেবো, কোনো এতে আমি ডিস্টার্ব করবো না। আচ্ছা, তাহলে কি হলো, এই গাছটার এর মধ্যেও খাবার পেলো, আর ওখান থেকে একটু সে ময়েশ্চার নিয়ে শক্তপোক্ত এই মুহূর্তে আমি এটা একটা একদম খুব ছোট চারার ক্ষেত্রে করি। আর বড় চারা হলে একটু যখন দেখি যে হ্যাঁ শেকড় টেকড় বেরিয়ে গেছে ইত্যাদি, তখনই না, ডাবল পট সিস্টেম করছেন।
তো যে কোনো চারা এরম এনে ডবল পট সিস্টেম করলে বোধহয় ভালো না? না, সব চারা সব করা ক্ষেত্রে দরকার নেই। এইরকম এরকম দুর্বল হলে দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার, এটাই। আচ্ছা, আরেকটা কথা আপনি আমাদের বলুন। অনেক মানুষ বলেন যে এইটা কাটিং এর চারা খুব দুর্বল, ওটা গ্রাফটিং এর চারা সবল, এবং কাটিং এর চারা থেকে ভালো ফুল করা যায় না। এই ব্যাপারগুলো একটুখানি বহু বিতর্কিত ব্যাপার এই নিয়ে, মানে কি বলবো, আমার কাছে সবই ভালো, সবই ভালো। দুটোর কোনো ক্ষেত্রে আমি আগে গ্রাফটিং পছন্দ করতাম না এবং খুব একটা আমি সফলও হইনি, তবে কয়েকটি গাছের আবার সাফল্য দেখে, এই যেমন একটা সামনে গাছ আছে বিশাখা, একদম কমন গাছ কিন্তু এটা গ্রাফটিং। আচ্ছা, এটা গ্রাফটিং কিন্তু ভালো সুন্দর শেপ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তো এটা ভালো। আর এই সমস্ত গাছের অনেকই আপনার কাটিং এর গাছ? আমার মানে 90% গাছই কাটিং এর গাছ। তাহলে যেমন নার্সারিম্যানরা এই করছে যেটা, মানে প্রচুর প্রোডাকশনের জন্য ওই বরজের মতো সব লম্বা করে কাঠি দিয়ে গাছ করে দিচ্ছে, একটা গাছে 7টা 8টা করে গুটি কলম করছে। তো এই যে প্রোডাকশন, এই গাছ বরং খুব সাবধানে করা ভালো বলে আমারও তাই মনে হয়। আমার মনে হয় গাছটার উপরে তো একটা বিশাল প্রেসার যাচ্ছে। কারণ ওই রুট যতক্ষণ না একটা বছর যায় আমি কনফার্ম নই। বন্ধুরা, আমরা পর্বে পর্বে বিখ্যাত বোগেনভেলিয়া করিয়ে বাসুদেব কর মহাশয়ের এই ছাদ বাগানগুলো তুলে ধরছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।